আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি বর্ষিত হোক সবার উপরে যারা এই ভিডিওটা দেখা শুরু করেছেন। ফিজিক্সের প্রথম অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ। অ্যাকচুয়ালি এই অধ্যায়টা থেকে ফিজিক্সের শুরু, যেহেতু ফিজিক্সে মেজারমেন্ট একটা বড় ইস্যু। কিভাবে পরিমাপ করতে হয়, মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টগুলোকে চিনতে হয়, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, কীভাবে মাপতে হবে, মাপার সময় কেমন ভুল থাকতে পারে, কতটুকু ভুল থাকতে পারে, সেই ভুলকে পার্সেন্টেজে কনভার্ট করলে কত হবে, এই জাতীয় কিছু বিষয় এবং বহু নির্বাচনী সমাধান নিয়ে আলাপ করতে চাই এই টিউটোরিয়ালে। আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করছি, তোমাদের কারো কাছে যদি মনে হয় যে এই জিনিসগুলো একটু ভীতিকর বা পার্সেন্টেজের হিসাবগুলো তোমাদের কাছে কোনোভাবে যদি জটিল মনে হয়, আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে এটাকে তোমরা ভালো মতো বোঝার জন্য একটু শান্তিমতো সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় প্র্যাকটিস করা লাগবে। এবং এই প্র্যাকটিস ছাড়া, ম্যাট্রিকের এই প্র্যাকটিসটা ছাড়া ইন্টারমিডিয়েটে গেলে একটা কষ্ট হবে সামনে। তো সেই সামনের কষ্টটাকে লাঘব করার জন্য আমাদের এখনই প্রস্তুত হওয়া দরকার। তা না হলে আমাদের লেখাপড়ার যেই প্রকৃত উদ্দেশ্যটা, এটা হাসিল হবে না, শুধু সময় নষ্ট হবে। তো এই যে আপেক্ষিক ত্রুটি, যেটাকে আমরা রিলেটিভ এরর বলছি, আমরা এটাকে রিলেটিভ এরর বলি। তো এই যে আপেক্ষিক ত্রুটি, এই যে রিলেটিভিটি, এটা আমরা হচ্ছে চূড়ান্ত ত্রুটি আর হচ্ছে পরিমাপ্য মানের একটা অনুপাত হিসাব করি। এটা তোমাদের সবার কাছে অন্ততপক্ষে জানা আছে যে এই রিলেটিভ এরর, এটার মানে হচ্ছে এই যে অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই মেজার্ড ভ্যালু। তো মেজার্ড ভ্যালু মানে হচ্ছে পরিমাপ্য মান। আমি যতটুকু পরিমাপ করলাম সেই পরিমাপটুকু কিন্তু অলওয়েজ সঠিক হবে না। যেহেতু সঠিক হবে না, তাই আমার মেজার্ড ভ্যালুর সাথে কিছু ত্রুটি থাকবেই। সেই ত্রুটিটা কতটুকু, এটার উপর নির্ভর করবে আমার আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এররটা কত। তুমি খেয়াল করো, আয়তনের এই সূত্রটাকে আমি এখানে লিখেছি একটা উদ্দেশ্যে, কারণ কিছু কিছু এমসিকিউতে এই সূত্রটাকে অ্যাপ্লাই করে প্রশ্নটা আসে। এবং আয়তন নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে কোনো ঘনবস্তুর আয়তনের ক্ষেত্রে জানি যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করলে আমি আয়তন পাবো। তার মানে লেংথ, ব্রেথ অ্যান্ড হাইট গুণ করলে আমি আয়তন পাবো, এবং এই ক্ষেত্রে তিনটাই হচ্ছে দৈর্ঘ্য। সুতরাং দৈর্ঘ্যকে 3 বার গুণ করতে হচ্ছে, তাই আমি আয়তনের এককটাকে মিটার কিউব হিসাবে পাচ্ছি। ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক মান হচ্ছে S/N। এটা তোমরা জানো যে মূল স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য আর ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। আর স্ক্রু গজের ন্যূনাঙ্ক, এখন এই ন্যূনাঙ্ক শব্দটা শুনলে আবার অনেকে মনে করবে যে স্যার বিষয়টা এরকম কেন। এই যে ন্যূনাঙ্ক, এটা হচ্ছে লঘিষ্ঠ গণন। তো এই লঘিষ্ঠ গণন মানে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ন্যূনাঙ্ক মানে লিস্ট কাউন্ট, তোমাদের যদি মনে থাকে। সুতরাং এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিস্ট কাউন্ট। তোমরা যারা ইংলিশ ভার্সনের আছো, তোমরাও যদি একটু হিসাব করে অধ্যায়টা না পড়ো, তাহলে কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটে ঝামেলা হবে, আমি বারবার বলছি। সুতরাং হিসাব করে বোঝা দরকার। সো আমি এই অধ্যায়ের এই অংশটা, সেখানে পরিমাপ রিলেটেড যেই এমসিকিউগুলো আছে বিগত বছরে আসছে, এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, পরিমাপের সময় কয় ধরনের ত্রুটি থাকতে পারে? এই যে প্রশ্নটা, পরিমাপের সময় কয় ধরনের ত্রুটি থাকতে পারে, এটা নিশ্চিতভাবে মনে রাখবা 3 ধরনের ত্রুটি থাকতে পারে। তো একটা হচ্ছে দৈব ত্রুটি, মানে এইটাকে বলা যায় যে এটা কেমন করে হবে, এটার কোনো আসলে লিমিটেশন, এটা র্যান্ডম এরর হবে। সেকেন্ড হচ্ছে একটা ব্যক্তিগত ত্রুটি থাকতে পারে, যে কোনো ব্যক্তির যদি কোনো ধরনের ত্রুটি সংক্রান্ত বা তার যদি নিজস্ব কোনো ত্রুটি থাকে। আরেকটা হচ্ছে যে যন্ত্র দিয়ে সে মাপছে, সেই যান্ত্রিক ত্রুটিটা থাকতে পারে। সুতরাং এইটা হচ্ছে, অবশ্য ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা ফিজিক্সেরই প্রথম অধ্যায়ে আরও অনেক ধরনের ত্রুটি পাবা, সেখানে লেভেল ত্রুটি একটা বিষয় থাকে। সুতরাং এই যে আপাতত আমি এসএসসি লেভেলে বলছি, র্যান্ডম এরর, পার্সোনাল এরর আর মেকানিক্যাল এরর বা মেশিনারি এরর, এই এররগুলোকে আমাদের একটু মনে রাখতে হবে যে কেন এই জিনিসগুলোর কারণে আমাদের পরিমাপের ত্রুটি হতে পারে। সুতরাং র্যান্ডম, পার্সোনাল আর হচ্ছে মেশিনারি। পরীক্ষণের ক্ষেত্রে যন্ত্রের ত্রুটিকে কি বলে? এটা যদি প্রশ্ন হয়, তাহলে পরীক্ষণের ক্ষেত্রে যন্ত্রের ত্রুটিকে যান্ত্রিক ত্রুটি বলে। সুতরাং এই তখন অ্যান্সার হবে এটা, যান্ত্রিক ত্রুটি। পরের কোয়েশ্চেন, প্রধান স্কেলের 0 দাগ ভার্নিয়ার স্কেলের 0 দাগের সাথে যদি না মিলে,
তাহলে কোন ত্রুটি হয়? আমি নিশ্চিত তোমরা এই চিত্রটা তোমাদের বইয়ে আছে, তোমরা দেখছো যে স্লাইড ক্যালিপার্সে, বা তোমরা জানো যে নিচেরটা হচ্ছে মূল স্কেল এবং উপরেরটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো এই যে ফিগারটা, তো এই যে দুইটা চোয়াল যেটা নিচের দিকে আছে, এই দুইটা চোয়ালকে একসাথে মিলালে এই ভার্নিয়ার স্কেলের 0 দাগ এবং মূল স্কেলের 0 দাগ মিলে যাওয়ার কথা। যদি না মিলে যায় তাহলেই ত্রুটি হয়, এবং এই ত্রুটিটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। তো এইখানে হচ্ছে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটিটা হবে ডানে বামে যদি সরে যায়। ইন দ্যাট কেস এটা হচ্ছে প্লাস মাইনাস, মানে যান্ত্রিক ত্রুটিটা হচ্ছে ডানে বামে সরে যাওয়ার ক্ষেত্রে। বাট এই যে স্ক্রু গজ, এটাকে মাইক্রোমিটার স্ক্রু গজ বলে। এটার ক্ষেত্রে কিন্তু ওই যে রৈখিক স্কেলের চাইতে বৃত্তাকার স্কেল উপর নিচে সরে যাবে, তখন এখানে যান্ত্রিক ত্রুটি হবে ধনাত্মক ঋণাত্মক। আমি এই ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি, সুতরাং এখানে আমি ওই জায়গাটাতে এক্সপ্লেন না করে বলার চেষ্টা করছি যে যদি প্রশ্ন এরকম আসে যে প্রধান স্কেলের 0 দাগ ভার্নিয়ার স্কেলের 0 দাগের সাথে না মিললে কি ত্রুটি হবে, অ্যান্সার যান্ত্রিক ত্রুটি। পরের কোয়েশ্চেন, পরীক্ষকের নিজের জন্য যে ত্রুটি হয়, যে পরীক্ষা করতেছে তার নিজের জন্য যে ত্রুটি হবে, এটা হচ্ছে ব্যক্তিগত ত্রুটি, নিজস্ব। সেটা যন্ত্রের ত্রুটি না, বা সেটা হঠাৎ করে কোনো ত্রুটি না, এটা নিজস্ব ত্রুটি, তার মানে এটা ব্যক্তিগত ত্রুটি হবে। পরের কোয়েশ্চেন, পরিমাপের যথার্থতা কোনটির উপর নির্ভর করে না? এই হচ্ছে প্রশ্ন, যে পরিমাপের যথার্থতা কিসের উপরে নির্ভর করে না। এখানে যে অপশনগুলো দিয়েছে সেটা হচ্ছে ব্যবহৃত যন্ত্রপাতি, না, যন্ত্রপাতির উপর নির্ভর করে। পরীক্ষকের দক্ষতা অবশ্যই নির্ভর করে, কারণ সে যদি বেশি দক্ষ হয় বা অনেক বেশি দিন বা একটা জিনিস যদি বেশিবার প্র্যাকটিস করে, তাহলে তার এরর হওয়ার চান্স কম। আরেকটা হচ্ছে আবহাওয়ার অবস্থা, আবহাওয়াটাও একটা ফ্যাক্টর। যদি আবহাওয়ার সাথে তাপমাত্রা বা হচ্ছে আলোর কোনো স্বল্পতা থাকে, তাহলে সেক্ষেত্রেও পরীক্ষার মানকে সেটা এফেক্ট করতে পারে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সময়ের প্রবাহ। তার মানে সময় যতক্ষণই গড়াক, যদি একটা পরীক্ষা 10 মিনিটের জায়গায় করতে আধা ঘন্টাও লেগে যায়, হয়তোবা সেক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না। সুতরাং অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন্স অপশনস, আমার মনে হয় সময়ের প্রবাহটা রাইট অ্যান্সার হবে। আচ্ছা, প্রকৃত মান এবং পরিমাপ্য মানের পার্থক্যকে কি বলে? এই যে এটা হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। তার মানে এটা হচ্ছে প্রকৃত মান। এখন এই যে প্রকৃত মানটাই তো বের করাটা কঠিন। তার মানে আমি যখনই তোমাদেরকে এটা বলছি যে প্রকৃত মান, এখান থেকে অবশ্যই পরিমাপ্য মান মানে আমি যেটা পাইলাম আর অ্যাকচুয়ালি যা হওয়ার কথা, এটার মাঝখানে একটা গ্যাপ থাকেই, এবং এই জন্য এটাই হচ্ছে চূড়ান্ত ত্রুটি। এই চূড়ান্ত ত্রুটিটা যত কম হবে, আপেক্ষিক ত্রুটির পরিমাণও তত কম হবে। যদি চূড়ান্ত ত্রুটির মান বেশি হয়ে যায়, আপেক্ষিক ত্রুটিটাও বেশি হবে, সেক্ষেত্রে আমাদের রেজাল্টে ডেফিনেটলি একটা প্রবলেম হবে। এরপরে প্রশ্ন করেছে আপেক্ষিক ত্রুটি কিভাবে পাওয়া যায়? এই যে চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ্য মান। পরের কোয়েশ্চেন, আপেক্ষিক ত্রুটি 10% এবং চূড়ান্ত ত্রুটি 5 একক হলে পরিমাপ করা মান কত? এই প্রশ্নগুলোই তোমাদেরকে একটু বেশি মনোযোগী হইতে হবে। এই যে এই ধরনের প্রশ্নে যদি প্রশ্নে বলে দেয় যে এইরকম যে ত্রুটির মান বলে দেওয়া আছে, যে এখানে বলেছে কি আপেক্ষিক ত্রুটি 10% এবং চূড়ান্ত ত্রুটি হচ্ছে 5 একক, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে ইসের মান কত? ওই যে পরিমাপ করা মান কত? তুমি আমাকে বলো। এখানে এটা দেখো, এই যে আপেক্ষিক ত্রুটির মান 10% বলে দিয়েছে, তাহলে এই যে প্রশ্নটা যে 10% ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কত? চূড়ান্ত ত্রুটি কত? চূড়ান্ত ত্রুটির মান আমার কাছে বলছে চূড়ান্ত ত্রুটি 5, তার মানে এই চূড়ান্ত ত্রুটি 5। এই যে পরিমাপ্য মান যেটা হচ্ছে মেজার্ড ভ্যালু, এইটা আমার কাছে চাইছে, এই হচ্ছে 100%। এখন মজার কথা হচ্ছে, তুমি যদি খেয়াল করো এই যে পার্সেন্ট আর পার্সেন্ট, তুমি যদি উভয় পক্ষ থেকে হিসাব করো, তাহলে দেখো কি থাকতেছে। আমি যদি এখন বলি যে এখানে পার্সেন্টটাকে আমি মুছে দিতে চাই, হ্যাঁ, যে আমি পার্সেন্টটা দিব 100%, মানে কি 100% মানে তো 100 আউট অফ 100, মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি 1। আর 10% মানে কত? 10/100, তো 10/100 মানে কত? 0.1, তার মানে এই হচ্ছে 0.1। এই হিসাবটুকু করতে পরীক্ষার হলে যেন তোমাদের টেনশন না হয়। তোমরা
মানে বাসায় যখন প্র্যাকটিস করতেছো তখন তো একটা নোন এনভায়রনমেন্টে উইদাউট টেনশনে প্র্যাকটিস করছো। পরীক্ষার হলে এই ছোট ছোট জিনিসগুলো যেন ভুল না হয় সেই দিকে লক্ষ্য রাখার আমি অনুরোধ করছি। তাহলে আমি যদি এখন মেজার্ড ভ্যালুর হিসাব করি তাহলে এটা হচ্ছে 5/0.1। 0.1 মানে কি 1/10, তা 10 উপরে গেলে কত হবে 50/1। তুমি দেখো হিসাবটা কত দ্রুত করতে পারো তুমি। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 1/10, 1/10 মানে 0.1। তাহলে অ্যাকচুয়ালি এটা কি, এটা হচ্ছে এই 5 আর 10 আমি গুণ করছি, নিচে 1 দিয়ে ভাগ করতেছি, তাহলে মেজার্ড ভ্যালু হচ্ছে 50 নিশ্চিতভাবে। তাহলে আপেক্ষিক ত্রুটির মান যদি 10% হয় এবং চূড়ান্ত ত্রুটি যদি 5 একক হয়, 5 একক বলেছে, এটা কিলোমিটার, মিটার, সেকেন্ড, লিটার যা ইচ্ছা হইতে পারে। এটা যা হবে এখানে যে ইউনিটটা হবে সেই ইউনিটটাই হচ্ছে আমার এইখানকার ইউনিট, এইটার ইউনিট। তার মানে এটা যদি 5 সেন্টিমিটার কিউব হয় পরিমাপ্য মান হবে 50 সেন্টিমিটার কিউব। এটা যদি 5 লিটার হয় এটা 50 লিটার হবে। তার মানে এই হিসাবটাতে তোমরা বিন্দুমাত্র কোনো ভুল করবে না। পরের কোয়েশ্চেন বলেছে একটি বস্তুর ক্ষেত্রফল পরিমাপে চূড়ান্ত ত্রুটি হচ্ছে 84 সেন্টিমিটার স্কোয়ার, চূড়ান্ত ত্রুটি, এবং বলেছে পরিমাপ করা মান হচ্ছে 400 সেন্টিমিটার স্কোয়ার, আপেক্ষিক ত্রুটি কত শতাংশ। আচ্ছা, এমন প্রশ্নে আমি তো নিশ্চিতভাবে এই অঙ্কটার দিকে তাকাবো, যে এই সূত্রটার দিকে। এখানে বলেই দিছে ক্ষেত্রফল পরিমাপ করছে, চূড়ান্ত ত্রুটি 84। তাহলে এই যে চূড়ান্ত ত্রুটি, তোমার মাথায় সবসময় এই সূত্রটাই থাকবে যে আমি জানি যে রিলেটিভ এরর বের করার সূত্র হচ্ছে অ্যাবসলিউট এররকে মেজার্ড ভ্যালু দিয়ে ভাগ করে 100% করব। এটা হচ্ছে কমন কথা কমন। এখন আমার যে ডেটা দিবে সেই ডেটা অনুসারে আমি খেয়াল করব 84 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে ওর চূড়ান্ত ত্রুটি। তাহলে এই যে 84 এটা হবে এখানে, আর ও যে মাপছে 400 সেন্টিমিটার স্কোয়ার এইটা হবে এইখানে। সুতরাং 84 আমি যদি ইউনিটও চিন্তা করি সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এখন বলো এটা হচ্ছে এই রিলেটিভ এরর কত পার্সেন্ট হবে। এটা তো আমি বুঝতেই পারতেছি 100/400 মানে 100% মানে কত, 100% মানে 1। অ্যাকচুয়ালি হিসাব হচ্ছে 84/400। তো 84/400 যদি হয়, তুমি খেয়াল করো 84/400, তাহলে এটা হচ্ছে 0.21। তো এখন তুমি হিসাব করো এই যে 0.21, তুমি যদি মনে করো যে আমি পার্সেন্টেজে প্রকাশ করব, তাহলে এই যে 0.21 এইটাই হচ্ছে ইন্টু 100%, তার মানে এটা হচ্ছে 21%। সুতরাং 21% যেই কথা, সংখ্যাটা একক 0.21 একই কথা থাকবে মনে, যে এটা রিলেটিভ এরর মানে আপেক্ষিক ত্রুটি 21% হবে। 400 সেন্টিমিটার স্কোয়ার পরিমাপ করার ক্ষেত্রে ত্রুটি পাইছে 84 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এখানে 21% এরর আছে। তার মানে এই মানটা খুবই ত্রুটিপূর্ণ। আচ্ছা, দৈর্ঘ্য পরিমাপে কোনো ত্রুটি থাকলে আয়তন পরিমাপে সেই ত্রুটি কত গুণ হবে, এই প্রশ্নটা একটু খেয়াল করো। দৈর্ঘ্য পরিমাপে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আয়তন পরিমাপে সেই ত্রুটিটা 3 গুণ হবে। কেন? এই যে দেখো, আয়তন বের করার জন্য দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টা দৈর্ঘ্য লাগতেছে। তার মানে দৈর্ঘ্য যদি 3টা লাগে তো একটাতে ভুল করলে বাকি 3টাতেও সে একইভাবে ভুল করবে। কারণ দৈর্ঘ্য পরিমাপেই যদি একটা ত্রুটি থাকে তাহলে সেই ত্রুটিটা 3 ক্ষেত্রে যদি 3বার হয় তাহলে 3 গুণ হবে। এই জন্য এই হিসাবটা একটু মাথা রেখো, যে যদি দৈর্ঘ্য পরিমাপে কোনো শতাংশের ক্ষেত্রে কোনো ত্রুটির ক্ষেত্রে x%, তার মানে এল একক হিসাব করতে যদি x% ভুল হয় তাহলে আয়তন হিসাব করতে গেলে 3x% ভুল হবে, 3 গুণ ভুল হবে। আচ্ছা, এরপর একটা খুব মজার প্রশ্ন পরীক্ষায় আসে সারাক্ষণ, যে একটি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 5.3 ± 0.1। খেয়াল করে দেখো, এটা অনেকবার পরীক্ষায় আসছে যে একটি গোলকের ব্যাসার্ধ হচ্ছে 5.3 ± 0.1 সেন্টিমিটার। এটা একটা গোলকের ব্যাসার্ধ পাইছে, এরকম বলছে এর আয়তনের শতকরা ত্রুটি কত। এই প্রশ্নটা খুবই কমন, তোমরা একটু মনোযোগ দাও এখানে। এই যে বলে যে আয়তনের শতকরা ত্রুটি, এখন
তোমরা আমাকে বলো যে আমি যখনই কোনো একটা গোলকের আয়তন বের করতে চাই তখন এই যে ব্যাসার্ধটাকে কি করতে হয়, ব্যাসার্ধটাকে গুণ করতে হয়। তাহলে তুমি যদি হিসাব করো যে ব্যাসার্ধটাকে তুমি 3 বার গুণ করতেছো, তাহলে এইখানে যতটুকু ভুল হবে এইখানে এবং এইখানে হিসাব করলে ঠিক 3 গুণ ভুল হবে। তো তুমি হিসাব করলা 5.3 প্লাস মাইনাস 0.1। এখন তুমি আমাকে বলো এইখানে এই যে পরিমাপ্যমান মেজার্ড ভ্যালু হচ্ছে যে এইটা 5.3, আর এই যে 0.1 যে প্লাস মাইনাস এটাই হচ্ছে চূড়ান্ত ত্রুটি, এটাকে বলা হয় অ্যাবসোলিউট এরর। তাহলে আমি হিসাব করতেছি ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ ভুল করলে আয়তন পরিমাপ করতে গিয়ে 3 গুণ ভুল হবে। তাহলে আমি একটু হিসাব করি যে আমার ব্যাসার্ধ মাপতে কি ভুল হচ্ছে। আমাদের ব্যাসার্ধ মাপতে গিয়ে ভুল হচ্ছে, এটা হচ্ছে আমার রিলেটিভ এরর, এটা হচ্ছে আউট অফ 5.3 ওর 0.1 এই পরিমাণ ভুল হয়েছে। তাহলে এটা যদি 0.1 ইন্টু 100 হয়, তার মানে এটা হচ্ছে কত, উপরে ডেফিনেটলি 10 ডিভাইডেড বাই 5.3, অ্যান্সার হচ্ছে 1.886, তার মানে 89%। তুমি হিসাব করতে পারো 1.886% মিস্টেক হবে চূড়ান্ত ত্রুটি হিসাব করার সময় যখন আমি একবার দৈর্ঘ্য হিসাব করব। কিন্তু যখন আমি আয়তনের শতকরা ত্রুটি হিসাব করতে যাব তখন এই 1.886কে আমার 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এত শতাংশ ভুল হবে। তার মানে এটাকে যদি আমি এখন 3 দিয়ে গুণ করি তাহলে অ্যান্সার হচ্ছে 5.66, তার মানে এটা হবে 5.660, তো 5.66% হবে, 5.66% ভুল হবে। এই প্রশ্নটা অনেক বেশি কমন, যে ব্যাসার্ধ নির্ণয় করতে গিয়ে এই মান পাওয়া যাচ্ছে যে 0.1 হচ্ছে আমার রিলেটিভ এরর, সরি হ্যাঁ অ্যাবসোলিউট এরর, চূড়ান্ত ত্রুটি। এইটা চূড়ান্ত ত্রুটি হলে এটা কি পরিমাপ্য মান, তাহলে এটার যে পার্সেন্টেজ এটা 3 গুণ হবে, অর্থাৎ 5.66% হবে। এই প্রশ্নটা এই আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার প্রশ্ন, এবং খুব ভালো প্রশ্ন। এই প্রশ্ন পরীক্ষায় আসে, এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, এটা মাথায় রেখো। পরের প্রশ্ন, কোনো পরিমাপের, যে কোনো পরিমাপের চূড়ান্ত ত্রুটি 0.5, এই যে এটা। তো বলছে পরিমাপ করা মান 7 মিলিমিটার হলে তাহলে আপেক্ষিক ত্রুটি কত? এটা তো সোজা প্রশ্ন। তো পরিমাপ করা মান হচ্ছে 0.5 মিলিমিটার, তাহলে 0.5কে আমি ওই 7 দিয়ে ভাগ করব, তারপরে যা আসবে সেটাকে আমি 100 দিয়ে গুণ করব, অ্যান্সার হচ্ছে 7.14%। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 7.14%। পারা যাবে। যখনই তুমি পরিমাপকৃত মান, এই যে এটা মানে মেজার্ড ভ্যালু, এইটার সাথে চূড়ান্ত ত্রুটিকে ভাগ করবা, আমি তখন এই আপেক্ষিক ত্রুটিটা পেয়ে যাব। এগুলো কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না, আমার বিশ্বাস তোমাদের পারা উচিত, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো লেখা আছে একটি বস্তুর দৈর্ঘ্য 7 ± 0.5 মিটার। এটার মানে কি? এটাও তো তোমরা জানো, যদি এরকম থাকে যে একটা বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 7 ± 0.5 মিলিমিটার, তার মানে 7 ± 0.5 মিলিমিটার এটা একটা বস্তুর দৈর্ঘ্য। তাহলে এই দৈর্ঘ্যটা কি বলছে? তাহলে প্রকৃত দৈর্ঘ্যের মান কত হইতে পারে? এখানে একটা রেঞ্জ আছে, তো 7-এর সাথে 0.5 যোগ করলে এটা 7.5 মিলিমিটার হাইয়েস্ট হইতে পারে, আর 0.5 বিয়োগ করলে হচ্ছে 6.5 মিলিমিটার লোয়েস্ট হইতে পারে। তাহলে এই যে মান, এই মানটা হচ্ছে হাইয়েস্ট, এই মানটা হচ্ছে লোয়েস্ট, তার মানে এই রেঞ্জের মধ্যে এটা আছে। তার মানে এই বস্তুটার দৈর্ঘ্য আমার হিসাব মতে 7.5 থেকে 6.5 এর মধ্যে হবে। এই জায়গাটা মাথায় রেখো, কিন্তু এগুলো কিন্তু এমসিকিউতে আসে, অ্যান্ড আই এম রিয়েলি সিরিয়াস। এগুলো যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরাও পারফেক্টলি অ্যান্সার করবা। পরের প্রশ্ন, একটি 17.53 লম্বা দণ্ডকে একটি স্কেল দ্বারা পরিমাপ করা হলে দৈর্ঘ্য পাওয়া গেল 17.6 সেন্টিমিটার। দেখো কি একটা অদ্ভুত ব্যাপার, মানে প্রশ্নে বলছে এটার দৈর্ঘ্য 17.53 সেন্টিমিটার। এখন তুমি আমাকে বলো, এই অঙ্কটাতে বা এই প্রশ্নটাতে ওরা বলছে যে 17.53
সেন্টিমিটারের একটা লম্বা দণ্ড, এটাকে স্কেল দ্বারা পরিমাপ করে ওরা পাইছে 17.6 সেন্টিমিটার। এটা পাইছে, পাওয়ার পর ওরা বলছে স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। তোমরা নিশ্চিতভাবে মনে রাখবা, একটা স্কেল দিয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্য যত মাপা যায় ত্রুটি হবে তার অর্ধেক, অর্থাৎ এই 1 মিলিমিটারের 2 ভাগের 1 ভাগ হবে ওই যন্ত্র দ্বারা মাপ করলে তার ত্রুটি। তার মানে এটা নিশ্চিতভাবে 0.5 মিলিমিটার হবে। এটা আমি এমনিই বলে রাখলাম। এই কনসেপ্টটা মাথায় রেখো, কোনো একটা যন্ত্র দিয়ে ক্ষুদ্রতম যতটুকু মাপা যাবে তার অর্ধেক হবে সেই যন্ত্রের দ্বারা পরিমাপ করলে তার ত্রুটির পরিমাণ। এখন এখানে প্রশ্ন তো এরকম করে না, এখানে বলছে পরিমাপের পরম ত্রুটি কত। এই পরিমাপের পরম ত্রুটি কত? এই পরিমাপের পরম ত্রুটি হচ্ছে 17.6 আমি পাইছি, কিন্তু অ্যাকচুয়ালি 17.53 সেন্টিমিটার হচ্ছে বস্তুটার দৈর্ঘ্য। তার মানে আমার এই বিয়োগফল 17.60 লিখি, তাহলে হিসাব হবে 17.53। এটার বিয়োগফল হচ্ছে আমার এই কি প্রশ্ন, পরিমাপের পরম ত্রুটি। তার মানে 60 থেকে 53 গেলে 7 থাকে, তাহলে 0.07 সেন্টিমিটার। এটা হচ্ছে, এটা কি পরম ত্রুটি। কিন্তু পরীক্ষার হলে তোমাদের সাথে একটু দুষ্টু মিষ্টি করতে পারে, এই সেন্টিমিটারটা সেন্টিমিটারে না দিয়ে মিলিমিটারে দিতে পারে। তো তুমি যখনই সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাবা, প্লিজ 10 দিয়ে গুণ করবা, আর মিলিমিটার থেকে যখন সেন্টিমিটারে আসবা এই 10 দিয়ে ভাগ করবা, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এখানে আমি যদি 10 দিয়ে গুণ করি একটা শূন্য কমে যাবে, তার মানে এটা হবে হচ্ছে 0.7 মিলিমিটার। তো পরীক্ষার হলে 0.07 সেন্টিমিটার না থাকলে 0.7 মিলিমিটারটাই হবে একক অ্যান্সার। প্রশ্ন বলেছে দণ্ডটি পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত। তাহলে আমি তো চূড়ান্ত ত্রুটি পাইলাম না। এখন আমাকে প্রশ্ন করছে আপেক্ষিক ত্রুটির মান বের করতে। যেহেতু এখানে সেন্টিমিটারে দেওয়া, আমি 17.53 সেন্টিমিটার এই দণ্ডটাকে মাপতে গিয়ে 17.6 পাইছি, তার মানে আমার মেজার্ড ভ্যালু হচ্ছে এই 17.6 মেজার্ড ভ্যালু। তার মানে আমার ত্রুটি কত? এই যে এরর, এটা হচ্ছে রিলেটিভ এরর। একই প্রশ্ন, তার মানে হচ্ছে এই মান নিতে হবে 0.07 সেন্টিমিটার নিশ্চিত হবে, তা না হইলে একক গরমিল হইলে অঙ্ক হবে না। বাকি থাকতেছে হচ্ছে 17.6 সেন্টিমিটার ইন্টু হচ্ছে 100%। এই হচ্ছে আমার ত্রুটি। এখন এই ত্রুটি তোমরা পারবা নিশ্চিতভাবে। তার মানে 0.07 ইন্টু 100 ডিভাইডেড বাই 17.6 সেন্টিমিটার, এটা হচ্ছে 0.397। তো 0.3 কি আছে নাকি এরকম উত্তর কিছু? 0.397%। তাহলে এটা হচ্ছে 0.397% হচ্ছে আপেক্ষিক ত্রুটি। তার মানে কি, কোয়েশ্চেনটা হচ্ছে যে 17.53 সেন্টিমিটারের একটা দণ্ড, এটাকে মাপতে গিয়ে আমি 17.6 পাইছি, তাহলে আমার ত্রুটি কত? ত্রুটি এত, তাহলে আমার রিলেটিভ এরর কত? এই এত বাই এত। দ্যাট ইজ দ্য সেম অ্যাপ্লিকেশন অফ আ সেম রুল। সো নো প্রবলেম, আই গেস তোমাদের পারার কথাই কথা। এবং একটু যদি জটিল করে দেয়, মানে তোমাদের লেভেলে যদি আরেকটু জটিল করে এমসিকিউ, তাহলে কি আসতে পারে এমন? আরেকটু যদি জটিল করে, তাহলে তোমাদেরকে মনে করো যে অভিন্ন তথ্যভিত্তিক কোনো মান দিতে পারে, সেক্ষেত্রে একটু ক্যালকুলেশনটা সুন্দর করে করতে পারতে হবে। যেমন ধরো আমার যে টেস্ট পেপারটা আছে, এখানে ওরা একটা উদ্দীপক দিয়ে 2টা প্রশ্ন চাইছে। এখন এই অঙ্কটা বা তোমাদের লেভেলে, এসএসসি লেভেলে এই উত্তরটা যে দিতে পারবে সে এই অধ্যায়টাকে মোটামুটি পারে বলে প্রমাণ হবে, কোনো সন্দেহ নাই। যেমন ওরা বলছে একটি আয়তাকার বাক্স রুলার দিয়ে মেপে দেখা গেল এটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 8 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। মানে ও রুলার দিয়ে মাপছে। দেখো এই অঙ্কটা কিন্তু কমন, তাহলে 8 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার,
3 সেন্টিমিটার ও 3টা দৈর্ঘ্য মাপছে, মাইপা বলতেছে ত্রুটি হচ্ছে ±0.5 সেন্টিমিটার। তাহলে ও এইটাও বলে দিছে যে এটা হচ্ছে ±0.5 সেন্টিমিটার। আমাকে এই উদ্দীপকটা দিয়েছে। এখন তুমি আমাকে বলো, এই উদ্দীপক দেখলে তোমার মাথায় কি চিন্তা আসবে? তার মানে কি? তার মানে ও হিসাব করে দেখলো যে ও 8, 4, 3 মাপতে গিয়া ±0.5 কাছাকাছি হবে। আমাকে প্রশ্ন কি করছে? প্রশ্ন করছে বাক্সটির সম্ভাব্য ছোট আয়তন, বাক্সটির সম্ভাব্য বড় আয়তন, আবার কি বাক্সটির সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি কি হইতে পারে। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি পারো, তাহলে তুমি এটা নিশ্চিতভাবে এই অধ্যায়টাকে ভালো মতো পারো, এটা প্রমাণ করা যাবে। তুমি এই ডেটার দিকে তাকাও এবং তুমি তোমার বইয়ের করে দেওয়া উদাহরণটার দিকে তাকাও। তোমাদের বইয়ে একটা উদাহরণ অঙ্ক করে দিছে না? এই অঙ্ক দুটার দিকে তাকাইছো তোমরা? 27 নম্বর, এই যে এটা, এই অঙ্কটা বুঝলেই হবে এবং এটা বোঝার জন্য তোমাদের পৃথিবীর কারো হেল্প লাগবে না। তুমি নিজের মনকে জিজ্ঞেস করে এবং পড়ে দেখো। এই অঙ্কটা একটা সহজ অঙ্ক, মানে আমাকে দিছেই হচ্ছে 3টা মান। তো এখন আমি কি চিন্তা করব? আমি কি চিন্তা করব এখানে? আমি চিন্তা করব যে এখানে 8 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার গুণ করলে হয় হচ্ছে 3, 4, 8, 12, 96, 96 সেন্টিমিটার কিউব। কিন্তু 96 সেন্টিমিটার কিউব তো হচ্ছে খুব ভালো কথা, এটা তো পাইতাম, কিন্তু আমার তো ত্রুটি আছে। তো ত্রুটির তো হিসাব করতে হবে, একবার প্লাস করে একবার মাইনাস করে। তো তুমি হিসাব করে দেখো, 8-এর সাথে 0.5 যদি আমি প্লাস করতাম তাহলে আমি কি পাইতাম? আমি সর্বোচ্চ আয়তন পাইতাম ভি ম্যাক্সিমাম। কত? এই যে 8.5, তারপরে ইন্টু 4.5 ইন্টু 3.5। কেন? কারণ আমার প্রতিবার ক্ষেত্রে আমার এই প্লাস +0.5 আমার হিসাব করতে হচ্ছে। তো আমি যদি প্রতি ক্ষেত্রে এই 0.5 হিসাব করি, আমার মান আসবে 173.875 সেন্টিমিটার কিউব। তার মানে এটা কত? আচ্ছা, আমি এটাকে একটু করে দেখি ক্যালকুলেটর ছাড়া। তাহলে এটা যদি আমি করি, এটা হচ্ছে 8.5 ইন্টু 4.5 ইন্টু 3.5, এটা হচ্ছে 173.875, কি 133, সরি 133.875 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমার সর্বোচ্চ। এবার সর্বনিম্ন এই ভি মিনিমাম কত হইতে পারে? তার মানে এই 8 থেকে আমি 0.5 বাদ দিব, তাহলে আমার এটা আসতে পারে 7.5, এটা আসতে পারে 3.5, এটা আসতে পারে 2.5। এই তো, এই যে আমার আসতে পারে এত, তার মানে এই যে 7.5 ইন্টু 3.5 ইন্টু 2.5 কত আসতেছে? 65.625। তার মানে এখানে আসতেছে 65.625 সেন্টিমিটার কিউব। তাহলে এই যে তোমার কাছে যে মানগুলো আসতেছে, এই মানগুলোর দিকে একটু তাকাইলে আমি এখন কি দেখব? আমি তো 2টা অ্যান্সার পেয়ে গেছি। সর্বোচ্চ আয়তন হইতে পারে এত, সর্বনিম্ন আয়তন হইতে পারে এত। এবার তুমি আমাকে বলো, তাহলে আমার সর্বোচ্চ ভুল কত হইতে পারে? সর্বোচ্চ ভুল হিসাব করব আমি কেমন করে? সর্বোচ্চ ভুল হিসাব করব, এই যে আমার আসার কথা ছিল 96, মানে 96 তো অ্যাপ্রক্সিমেট। এখন আমি হিসাব করি আমার এরর কত? এরর, তার মানে আমার ভুল, এটা হচ্ছে আমার ভুল। কোন এরর? এই যে চূড়ান্ত ত্রুটি, সেটা হচ্ছে অ্যাবসলিউট এরর। এবং এই অ্যাবসলিউট এরর আমি যদি ম্যাক্সিমাম বাইর করতে চাই, আর অ্যাবসলিউট এরর আমি যদি মিনিমাম বের করতে চাই, কি করা লাগবে? আমার দেখতে হবে এটার সাথে এইটার ডিফারেন্স কত। তাহলে যেহেতু এই মানটা বড়, তাহলে এই যে 133.875, এখান থেকে আমি যদি 96 বাদ দিই, আমার আসতেছে 37.875। তাহলে এই যে 37.875 সেন্টিমিটার কিউব, এটা আমার সর্বোচ্চ ত্রুটি। আবার আমি যদি এইখান থেকে হিসাব করি, তাহলে দেখো 96 মাইনাস 65.625, সরি 65.625, এটা কত? 30.375। তাহলে এটা হচ্ছে 30.375
375 সেন্টিমিটার কিউব। তো এখন আমাকে তুমি বলতে পারো বা তোমাদের মনে এই প্রশ্ন আসতে পারে, স্যার আপনি এটার থেকে এটা মাইনাস করলেন, মান ধনাত্মক আসছে, এটার থেকে এটা মাইনাস করলেন না কেন? আসলে এখানে প্লাস মাইনাসের হিসাব না, হিসাবটা হচ্ছে আমার ডিফারেন্সটা কত, এই মানটা হচ্ছে পরম মান। এখানে মাইনাস মানটা আসলে কোনো ভ্যালু ক্রিয়েট করবে না আনলেস আমি যদি পার্থক্যটা হিসাব না করি। আমি যখন পার্থক্য হিসাব করলাম যে আমার সর্বোচ্চ আয়তন থেকে পরিমাপকৃত আয়তন দুইটার মধ্যে ভ্যারিয়েশন কত, আমি দেখতে পাচ্ছি একটা 37 আর একটা 30, তার মানে এই মানটা বেশি। এখন আমি এই মানটা নিয়েই হিসাব করব। তার মানে আমি যদি এখন রিলেটিভ এরর হিসাব করতে চাই, তাহলে এই সর্বোচ্চ ত্রুটি নিয়ে আমার কাজ করা লাগবে। তার মানে সর্বোচ্চ ত্রুটি হচ্ছে 37.875। এই যে 37.875 এটা যে আমার ত্রুটি, এই ত্রুটিটা কিসের উপর ত্রুটি? এই যে এইটার উপর ত্রুটি, এই 96-এর উপর ত্রুটি, এইটা মাথা রাখা লাগবে। ইনটু হচ্ছে 100%, দ্যাটস ইট। এই হিসাবটাই হচ্ছে, তার মানে কি 37.875 ইন্টু 100 ডিভাইডেড বাই 96, এটা কত? 39.45, 39.453। তার মানে হচ্ছে 39.453%। এটা হচ্ছে আমার রিলেটিভ এরর। এই হচ্ছে আমার রিলেটিভ এরর এই অঙ্কগুলোর ক্ষেত্রে। এখন তুমি নিশ্চিতভাবে বুঝতে পারতেছো যে এই ম্যাথগুলোতে একটু সময় বেশি লাগে, কিন্তু সত্যিকার অর্থে তুমি এইগুলো যদি না বুঝে যাও তাহলে একটা শূন্যতা থাকবেই তোমার পড়ালেখার ক্ষেত্রে। তো আমার রিকোয়েস্ট, এগুলো যেহেতু কঠিন না, এগুলো যেহেতু বোঝা যায়, হোয়াই ইউ উইল মিস ইট? আই ডোন্ট সি এনি রিজন বিহাইন্ড দ্যাট। সো এই পরিমাপের ত্রুটির ক্ষেত্রে বা পরিমাপের ত্রুটি সংক্রান্ত যেই ইসেগুলো আছে, হিসাবগুলো আছে, এইখানে এই ধরনের প্রবলেম থাকতে পারে। আরেকটা প্রবলেম, বিশেষ করে অনেক জায়গায় আমি দেখছি তোমাদের প্রবলেম ফেস হয় যখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে বলে 4/3 পাই আর কিউব। এটা যদি তোমরা পারো তাহলে আমার মনে হয় না যে আর কোনোটা তোমাকে আটকাইতে পারবে। মানে এই অধ্যায় থেকে তুমি এগুলো অঙ্ক করার সময় মনে করবা যে তোমার টিচারের প্রয়োজন হবে না, বা টিচার যদি দেখায় দেয় বা তোমাকে বোঝায় দিতে পারে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তুমি যদি তোমার নিজের ব্রেনটা নিজেই অ্যাপ্লাই করো বা মানে কাজে লাগাও, দেখবা শান্তি লাগবে। যেমন ধরো একটা প্রশ্ন করে এরকম, ডি ব্যাস ও এইচ উচ্চতা বিশিষ্ট কোনো সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র কোনটা? এখন সিলিন্ডারের আয়তন আমরা যখন চিন্তা করি তখন আমরা কি ভাবি? এগুলা কিন্তু মুখস্থ, এগুলা মুখস্থ। যদিও হচ্ছে আমরা ছোটোবেলায় বুঝে, মানে ক্লাস আরও ছোটোতে তোমরা যখন এগুলো করছো তখন নিঃসন্দেহে একটা সিলিন্ডার আঁকাইছো যে এই যে সিলিন্ডার। তো সিলিন্ডারের ক্ষেত্রে সিলিন্ডারের নিঃসন্দেহে একটা ব্যাসার্ধ আছে এবং এই দুইটা বিন্দুর উচ্চতা আমি জানি এইচ। তাহলে এটা যদি এইচ হয় আর এটা যদি আর হয় তাহলে সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখন প্রশ্ন হতে পারে এটা কেন পাই আর স্কোয়ার এইচ হইল? সেটা একটা ডিফারেন্ট ইস্যু, সেটা আবার প্রমাণ করা যায়। সুতরাং আপাতত এইখানে এটা ব্যাখ্যা না করে, প্রশ্নে কিন্তু ব্যাসার্ধ দেয় নাই, প্রশ্নে দিছে ব্যাস। এই প্রবলেমটা সেখানে, তখন আমাকে লিখতে হবে এই ব্যাস মানে হচ্ছে d/2 হোল স্কোয়ার এইচ। তাহলে বাকি থাকতেছে d/2 মানে 1/4, তার মানে 2 স্কোয়ার মানে 1/4, তাহলে দিস ইজ 1/4 পাই ডি স্কোয়ার এইচ। এই যে 1/4 পাই ডি স্কোয়ার এইচ, এইটাই হচ্ছে অ্যান্সার যদি তোমাকে আয়তন নির্ণয়ের ক্ষেত্রে ব্যাসার্ধ না দিয়ে থাকে। সো 1/4 পাই ডি স্কোয়ার এইচ ইজ দ্য ভলিউম অফ সিলিন্ডার। তার চাইতে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে যে 2 মিটার ব্যাসার্ধের গোলকের আয়তন কত? এখন তুমি বলো একটা গোলকের ব্যাসার্ধ, এই একটা গোলক, এইটার ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিটার, তার মানে তুমি জানো এটা হচ্ছে আর। তো গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, কিন্তু আর এর মান তো দিয়ে রাখছে 2 মিটার, তার মানে এটা কি অ্যাকচুয়ালি 4/3 পাই ইন্টু 2 কিউব। তো 2 কিউব হিসাব করলে টোটাল মানটা আসবে মিটার কিউবে, যেহেতু আয়তন, তার মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে 4/3, এই যে পাই এটা হচ্ছে 8, তাই না? 8, তাহলে 4 8 কত? 32, তার মানে এটা হচ্ছে মিটার কিউব। তার মানে এই 4 8 হচ্ছে
32 পাই ডিভাইডেড বাই 3 মিটার কিউব। এই যে 32 পাই কেমনে আসে, এটা অনেক স্টুডেন্টের একটা প্রশ্ন থাকে। তাহলে এটা তো সোজা জিনিস যে এই যে ভি হচ্ছে এখন হবে 32/3 মিটার কিউব। সুতরাং এই অধ্যায়ের এমসিকিউগুলো করার সময় আমি তোমাদের কাছে চাইবো যে তোমরা একটু পারফেক্টলি হিসাব করবা এবং অঙ্কগুলো দেখবে, এগুলো সোজা, তোমাদের না পারার কোনো কারণ নাই। সুতরাং এমসিকিউ যতই আসুক, ভার্নিয়ার ধ্রুবক থেকে ভার্নিয়ার কনস্ট্যান্ট, লঘিষ্ঠ গণন, ন্যূনাঙ্ক, এই হিসাবগুলো তোমাদের কঠিন লাগার কথা না। তোমরা প্র্যাকটিস করলে পারবা, এবং তুমি যখন পারবা তখন তোমার এমনিতেই সেলফ কনফিডেন্সটা বাড়বে, ইউ উইল বি বুস্ট আপ, তোমার খুব ভালো লাগবে। এবং এই ভালো লাগাটাই হচ্ছে লেখাপড়ার আসল উদ্দেশ্য, আনন্দ পাওয়া লাগবে, এই তো। হ্যাঁ, তাহলে মানে আজকে আমি একটু শর্টলি আলাপ করে দিলাম এই অধ্যায়ের এমসিকিউগুলো। অ্যাকচুয়ালি পরিমাপের ত্রুটি সংক্রান্ত এমসিকিউ এই অধ্যায়ে আরও আছে সামনে পেছনে, বাট আমি একটা ক্ষুদ্রতর অংশটাকে হিসাব করেছি, শুধু ওই পরিমাপের ত্রুটিটাকে ফোকাস করেছি। থাকবে মনে? তাহলে দেখা হবে পরের ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। সবার জন্য শুভকামনা।